আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা টপিকস নিয়ে হাজির হলাম। আমি কিছুদিন আগে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর এবং মেইল অপারেটরের নিয়োগ পরীক্ষার পরিস্থিতি সম্পর্কে একটা এমসিকিউ মডেল টেস্ট আপলোড করছিলাম, এমসিকিউ মডেল টেস্ট 1। তো ওই মডেলটার গণিতাংশের সমাধান আজকে করে দিচ্ছি। তো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকৃত হবেন। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিপূর্বে করে থাকেন তো তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। দেখুন 10 নম্বর গণিতে বলা আছে একটি বর্গাকৃতির ক্ষেত্রের পরিসীমা 44 মিটার হলে এর ক্ষেত্রফল কত। তো প্রথমে আমাদের জানতে হবে যে বর্গক্ষেত্র কি। বর্গ হচ্ছে কি যার চারটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ, তাকে আমরা কি বলি, বর্গক্ষেত্র বলি। তাহলে দেখেন বর্গক্ষেত্র পরিসীমার সূত্র জানতে হবে। বর্গক্ষেত্র পরিসীমা হচ্ছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু অথবা 1 বাহুর দৈর্ঘ্য গুণ হোল স্কয়ার। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা ফোর গুণন 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখি, ধরি বর্গক্ষেত্রের 1 বাহু এক বাহুর দৈর্ঘ্য কি এ, অতএব পরিসীমা তাহলে পরিসীমা কি হবে 4a, কারণ এখানে বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আছে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দেখেন প্রশ্ন মতে লিখতে পারি, বলা আছে কি, দেখেন প্রশ্নে বলা আছে বর্গক্ষেত্রটির পরিসীমা আছে 44 মিটার। তাহলে এই পরিসীমা সমান সমান কি 44 মিটার। তাহলে আমরা লিখতে পারি কি 4a ইকুয়াল টু কি 44 বা a ইকুয়াল টু 44 বাই কি 4, অতএব 4 11 44। অতএব তাহলে বর্গক্ষেত্রের 1 বাহু আমরা পাইলাম কত 11 মিটার। ঠিক আছে, অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহু গুণ বাহু বর্গ মিটার। তো 11 11 কত হয় 121 বর্গ মিটার। এ হলো আনসার। আশা করি বুঝতে পারছেন। দেখুন 11 নম্বর গণিতে বলা আছে কি, একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি খাল হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত। তাহলে দেখেন এ হলো মিনারটির উচ্চতা আমরা ধরে নিলাম কত s মিটার। আবার বলা আছে কি, দেখেন মিনারটির পাদদেশ হতে 20 মিটার দূরে, এই যে পাদদেশ হলো এই বি, এর থেকে এই 20 মিটার দূরে একটি খাল হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এই যে শীর্ষবিন্দুর মিনারটির শীর্ষবিন্দুর এই যে উন্নতি কোণটা, এই কোণটা হচ্ছে কত 30 ডিগ্রি। ওকে, হলে মিনারটির উচ্চতা কত, মিনারটির উচ্চতা বের করতে হবে। এখন আমাদের এখানে আমরা লিখতে পারি, এখানে এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে
কোণ এসিবি সমান সমান কি দেখেন এবি বাই বিসি, কারণ এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে এখন দেখেন অতএব এখন এই জায়গায় আমরা লিখতে পারি কি দেখেন আপনি কি নেবেন, ট্যান থিটা না সাইন থিটা না কট থিটা। এখানে একটা সূত্র আছে, যেমন সাগরে লবণ আছে মানে কি অতিভুজ বাই লম্ব বাই কি অতিভুজ। তা লম্ব বাই অতিভুজ হলে হবে কি সাইন থিটা। এখানে বিষয়টা হচ্ছে কি লম্ব বাই ভূমি, তাহলে কি টেরা লম্বা ভূত। আমি পরে বিস্তারিত এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেব। এখন লম্ব বাই ভূমি যদি হয় দেখি টেরা লম্বা ভূত, তার মানে কি লম্ব বাই ভূমি, হ্যাঁ, তাহলে কি ট্যান থিটা। হ্যাঁ, তাহলে আমরা এই কোণ এসিবি সমস্যা আমরা লিখতে পারি কি ট্যান কত ডিগ্রি 30 ডিগ্রি, হ্যাঁ, ইকুয়াল টু এবির মান কত দেখেন, এবি সমান সমান হচ্ছে এইচ আর বিসি সমান সমান কত 20 মিটার। ওকে, বা এখন ট্যান 30 ডিগ্রি মান কত হবে, ট্যান 30 ডিগ্রি মান হবে 1/√3। এগুলা এই ট্যান কস সাইন থিটার কত ডিগ্রি কোণ এগুলো মুখস্থ করার দরকার নাই, এর একটা লজিক আছে সুন্দর, আপনার মুখস্থ করার প্রয়োজন না। আমি এটা নেক্সট একটা ভিডিওতে আমি দিয়ে দেবো কিভাবে আপনি ট্যান থিটা সাইন থিটা 30 ডিগ্রি 60 ডিগ্রি মান আপনি বের করবেন। তাহলে আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3। তাহলে ইকুয়াল টু কি h/20, বা আমাদের দরকার কি উচ্চতা, মিনারের উচ্চতা। তাহলে h দ্বারা এই আর গুণ করি আমরা, হ্যাঁ, আর গুণ করলে কি হয় দেখেন h√3 ইকুয়াল টু কি আর 1 দ্বারা 20 গুণ করলে 20, বা তাহলে কি h ইকুয়াল টু এই √3 কি গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে নিচে চলে যাবে, এল অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে, অতএব মিনারের উচ্চতা কত, মিনারের উচ্চতা হবে 20/√3। ঠিক আছে, এখানে আজকে মডেলটার স্পেশাল হচ্ছে কি যে গণিতগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি, এই গণিতগুলো প্রায় পরীক্ষাতেই আসবে, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু বিগত সালে আসছে, ওখান থেকে বাছাই করে আপনাদের জন্য আমি সিলেক্ট করছি। তো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই গণিতগুলো আসতে পারে, সুতরাং সবাই এই গণিতগুলো দেখবেন। আমি যদিও বাংলাদেশ ডাক বিভাগের মডেলে দিছি, তারপর কিন্তু শুধু আপনি মনে করবেন না যে ওটাই আসবে, যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে, সুতরাং সবাই মনোযোগ সহকারে আজকে গণিত অংশটা দেখবেন। কিন্তু দেখুন 12 নম্বর গণিতটা বলা আছে 35 - 2x - x², এটা একটা মিডল টার্ম। তো মিডল টার্মটা আপনি কিভাবে সাজাবেন দেখেন, প্রথমে আপনার ধারণা আনতে হবে 35 আমরা কিভাবে ভাঙাইতে পারি। দেখেন 35 কত হয় 5 × 35 না। এখন আমাদের মিডলের সাংখ্যিক সহগ কত, মিডলের এই যে মিডলের সাংখ্যিক সহগটার দিকে খেয়াল রাখবেন, এখানে মিডলের সাংখ্যিক সহগ হচ্ছে -2। এখন আমরা 7 এবং 5 রে এমনভাবে সাজাবো যাতে আমার যোগ বিয়োগ করলে আমার -2 সাংখ্যিক সহগ ঠিক থাকে, বেশি কম হতে পারবে না। তাহলে দেখেন আপনি এখন এখানে লক্ষ্য করেন আপনি কোনটাকে প্লাস দেবেন কোনটাকে মাইনাস দেবেন। এখানে যদি আপনি প্লাস দেন +7, আর এটার যদি মাইনাস দেন 5 কত হয়, 7 থেকে 5 গেল থাকে 2, বড়টার সাইন প্লাস তো প্লাস, সুতরাং আমরা কি এটা নিতে পারবো না, কারণ হচ্ছে কি আমাদের এখানে মিডলের সাংখ্যিক সহগ হচ্ছে কত -2, এখানে আছে আমাদের +2, সুতরাং এটা ক্রস, এটা নেওয়া যাবে না। আমি যদি এভাবে সাজাই -7 + 5, তাহলে দেখেন 7 থেকে 5 গেলে 2 থাকে, বড়টার সাইন মাইনাস তো মাইনাস, তাহলে আমার তাহলে মাইনাস, তাহলে আমার কি সাংখ্যিক সহগ ঠিক আছে, তাই না, তাহলে আমি এইটা নিতে পারি, তাহলে এটা হলো আমার কারেক্ট। তাহলে আমি লিখতে পারি দেখেন 35 - 7x + 5x - x², বিষয়টা বুঝছেন। এখন আপনি দেখেন -7টা x থেকে যদি 5টা x বাদ যায়, তাহলে কি আমার -2টা x ঠিক থাকে, কম বেশি হলো না। এতটুক দেখলেই এতটুক যদি বোঝেন আপনি, মিডল টার্ম একবার ইজি। হ্যাঁ, এখন দেখেন আমি এই দুইটা ভাগ করে যদি নিই, এখান থেকে আমি কোন সংখ্যাটা নিতে পারি কমন, 35-এর ভিতর কি 7 আছে, এখানে একটা 7 আছে, তাহলে আমরা 7 কমন নিতে পারি, 7 কমন নিলাম। তাহলে 35 থেকে 7 কমন মানে কি, ভাগ দেন আপনি, ভাগ দিলে যে ভাগফলটা ওইটা এক কথা। হ্যাঁ, তাহলে কত 5 ×
35, তারপর মাইনাস 7 কমন গেল, থাকলে কি এক্স, এই হলো সেই এক্স, তারপরে প্লাস আছে, এই হলো সেই প্লাস সাইনটা। এবার এখানে দেখেন 5x আর আছে কি এক্স, এখানে কি কমন যায়, কমন মানে কি আপনি দুইটার ভিতর যেইটা নেবেন ওটা দুটার ভিতর থাকতে হবে, সর্বনিম্ন পর্যায়ে থাকতে হবে। তাহলে এক্স আছে, এক্স নিলাম, কারণ এখানে একটা এক্স আছে, এখানে দুইটা এক্স আছে। এখন দেখেন থাকে কত, 5x থেকে এক্স কমন গেল, থাকলো কি 5 প্লাস মাইনাসে মাইনাস এক্স, এক্স স্কয়ার, এক্স দুইটা থেকে একটা গেল, থাকলো কয়টা, একটা এক্স। এবার আমরা লিখতে পারি কি 7 প্লাস এক্স, এই যে, আর আরেকটা কি 5 মাইনাস এক্স, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখুন 18 নম্বর গণিতে বলা আছে কি কোনো আসল 20 বছরের সুদে মূল্যে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, ধরি আসল আসল 100 টাকা, বলা আছে কি কোনো আসল 20 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হলে। তাহলে দেখেন, তা দ্বিগুণ হলে হয় দ্বিগুণ হলে হবে কত, তাহলে 100 গুণ 2 টাকা বা কত 200 টাকা। তাহলে দেখেন 100 টাকা হলো আমার আসল, 100 টাকা হলো আমার সুদ। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব সুদ টোটাল হলো 200 টাকা, এর থেকে বাদ যাবে কি আসল 100 টাকা বা কত 100 টাকা। তাহলে এখানে আমরা সুদ পেলাম কত 100 টাকা। এখন আমাদের কি মুনাফার হারটা বের করতে হবে, অতএব মুনাফার হার মুনাফার হারে আমরা কি দ্বারা প্রকাশ করি, আইপিআরএন সূত্র অনুযায়ী। তাহলে আমরা মুনাফার হারে কি আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর সমান সমান আমরা লিখতে পারি কি আই বাই কি পিএন। কিভাবে লিখলাম দেখেন, আই ইকুয়াল টু কি পিআরএন, তাহলে আপনি এই পাঁচটা দিকে এনে ফেলান। এগুলো মুখস্থ করা কিন্তু প্রয়োজন নাই, যে আর ইকুয়াল টু আই বাই পিএন এভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। শুধু আপনি একটা মুখস্থ রাখবেন কি সরল মুনাফার সূত্রটা কি আই ইকুয়াল টু পিআরএন, এতটুকু মুখস্থ রাখলেই হবে আপনার। হ্যাঁ, এতটুকু যদি আপনি মুখস্থ করেন তাহলে আর কিছু মুখস্থ করার প্রয়োজন। দেখেন আমি পিআরএন পুরোটা এই পাশে আনলাম, আমি আজকে দেখাই দিচ্ছি, খেয়াল করেন। এই পাশে কি নিলাম, আমি আই নিলাম, ওকে। বা আমার প্রয়োজন কি আর, তাহলে আর রাখবো। যদি আসল প্রয়োজন হয় তাহলে আমি পি রাখবো, যদি বছরের প্রয়োজন হয় তাহলে আমি এন রাখবো, বাকিগুলো ভাগ করে আয়ের নিচে দিয়ে দেবো। তাহলে আমার এখানে প্রয়োজন আছে কি আর এর, তাহলে আমি আর রাখি, তাহলে কি বাকিগুলো কি গুণ হয়ে ভাগ হয়ে নিচে যাবে না, তাহলে থাকে কি পিএন। বুঝতে পারছেন? তাহলে আপনি শুধু কি মনে রাখবেন, সরল মুনাফার সূত্র কি মনে রাখবেন, শুধুমাত্র আই ইকুয়াল টু পিআরএন, ওকে। আচ্ছা, এবার দেখেন, বা আর ইকুয়াল টু, এখন এই যে আই মানে কি সরল মুনাফা আমরা কত পাইছিলাম, সুদ বা মুনাফা কত পাইছিলাম 100 টাকা। তাহলে আই সমান সমান আমরা লিখলাম 100 টাকা। পি মানে কি আসল, প্রিন্সিপাল মানে কি মূলধন কত 100 টাকা ধরছি, মূলধন কত ধরছিলাম 100 টাকা ধরছিলাম না, 100 টাকা, ওকে। এইবার দেখেন এন কত বছর, এন মানে কি সময় তাই বছর কত 20 বছর, এখানে দেন 20, ওকে। এবার মুনাফার হারের জন্য 100 বাই 100 দিতে পারেন, অনেকে 100 বাই 100 দেয়, আমি শুধু ডাইরেক্ট 100 দিয়ে বুঝাচ্ছি। তাহলে দেখেন আমি এখানে এটা কাটতে পারি, এই 100 কাইটা দিলাম, এটা দিয়ে কাটলাম, 5 কুড়ি 100 কাটলাম, 100-র ভিতর 20 দেয় 5 বার, 5 কুড়ি 100। অতএব মুনাফার হার, প্রথম ক্ষেত্রে মুনাফার হার কত 5%। বুঝতে পারছেন এতটুকু? এইবার দেখেন বলছে কি যে কত বছরের সময় চাইছে, আমাদের প্রশ্নে আমাদের দেখাইতে হবে কি সময় চাইছে কত বছরে 3 গুণ হবে। হ্যাঁ, তাহলে আমি লিখলাম 3 গুণ হলে কত হয়, এবার আমরা লিখছিলাম দ্বিগুণ হলে 200 টাকা, 3 গুণ হলে কত 300 টাকা। আবার সুদে মূলে 3 গুণ হলে হয়
কত টাকা 100 গুণন 3 বা 300 টাকা। ওকে, অতএব অতএব মুনাফা বা সুদ এখানে মুনাফা কত হবে, আসল হলো আপনার, তাহলে সুদের মূল্য 3 গুণে কত 300 টাকা, আসল হলো কত আপনার 100 টাকা, বুঝলেন? তাহলে এখানে মুনাফা কত টাকা 200 টাকা, বুঝতে পারছেন? যদি 3 গুণ হয় তাহলে মুনাফা কত টাকা 200 টাকা। অতএব সময়ের আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি। অতএব এন ইকুয়াল টু কি হবে, তাহলে দেখেন আই বাই কি পিআর, ওই যে ওই সূত্র অনুযায়ী যা প্রয়োজন এন প্রয়োজন, তাহলে থাকি পিআর ভাগ করে নিচে দিয়ে দেবো। ওকে, এবার দেখেন তাহলে আই কি সরল মুনাফা আমরা কত পাইছি এখানে 200 টাকা, এ হলো 200 টাকা। হ্যাঁ, এবার দেখেন পি আসল কত টাকা 100 টাকা, মুনাফার হার আর কত 5%, 5% সমান আমরা লিখতে পারি 5 বাই কত 100। হ্যাঁ, এবার দেখেন এই 100 কেটে দিলাম, কত হয় 45-এ 200, 5 কুড়ি 100, 45-এ কত 200, তাহলে কত 40 বছর, কত 40 বছর। তাহলে আমরা প্রশ্নটা লিখতে পারি যে কত বছরে 3 গুণ হবে, তার মানে কি 40 বছরে 3 গুণ হবে। উত্তর 40 বছর। এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভিউয়ার্স প্রায় পরীক্ষাতে আসে, সুতরাং মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা এই গণিতগুলো বারবার দেখার জন্য আপনার নিজের প্রোফাইলে আপনি কি শেয়ার দিয়ে রাখবেন, ফেসবুকে আপনি শেয়ার দিয়ে দেখুন। 36 নম্বর গণিতে বলা আছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে বিকাল 3টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল? এখন আমরা প্রথমে দেখব ঢাকা হতে যে ট্রেনটা যে সকাল 7টায় ছাড়াতে, 7টা ছাড়ার পরে 3টায় পৌঁছাতে মোট কত ঘন্টা সময় লাগে। তার মোট ঘন্টা সময় লাগে দেখেন 7টা থেকে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, ক ঘন্টা 8 ঘন্টা। তাহলে আমরা লিখব ট্রেনটির চট্টগ্রাম পৌঁছাতে মোট সময় লাগে 8 ঘন্টা। কি 7টা থেকে সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত সময় কত 8 ঘন্টা। মোট দূরত্ব তাহলে কি ঢাকা হতে চট্টগ্রামের মোট দূরত্ব কত 300 কিলোমিটার। অতএব গতিবেগের সূত্র কি, মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়, মোট অতিক্রান্ত সময়। তাহলে মোট দূরত্ব কত 300 ভাগ হচ্ছে কি মোট সময় কত এত। এখন দেখেন এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি 4 দ্বিগুণ কত 8, তাহলে দেখেন কত 4 7 28। হ্যাঁ, থাকে কত 4 7 28, তাহলে থাকে 2 20 না, তো 4 5 20 কি 4 দ্বারা কাটলাম, হর লবকে 4 দ্বারা কাটলাম। এখন 75-এর যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত হয় দেখেন 35 দুগুণে 70, 37 সাড়ে 37, 37.5 এত কিমি কি ঘন্টা। ওকে, এটা হলো উত্তর। সহজ অঙ্কটা, একেবারে সহজ। দেখুন 37 নম্বর গণিতে কি বলা আছে, একজন ট্রাক ড্রাইভারকে 4 ঘন্টায় 180 মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। যদি সে প্রথম 3 ঘন্টায় 50 মাইল বেগে যায় তবে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে। এই গণিতটা কিন্তু আপনি যদি একটু লজিক খাটান মুখে মুখে করা যায়। যেমন আমি দেখেন মুখে মুখে বলে দিচ্ছি কিভাবে। যেমন সে 4 ঘন্টায় কি 180 মাইল যায়, বলা আছে যদি সে প্রথম 3 ঘন্টায়
50 মাইল বেগে যায়, তার মানে কি প্রথম 3 ঘন্টায় সে কত যায়? তাহলে 3 50 150 150 কিলোমিটার। শেষ ঘন্টায় কত যাবে? 180 থেকে আপনি 150 বাদ দেন কত? 30। তার মানে কি শেষ ঘন্টায় সে কি 30 মাইল বেগে যাবে। সহজ। তাহলে আমরা লিখবো 4 ঘন্টায় সে 4 ঘন্টায় ভ্রমণ করে 180 মাইল। ঠিক আছে, প্রথম 3 ঘন্টায় মোট ভ্রমণ করে কত দেখেন? 3 গুণন কত? 50 মাইল বেগে যায়, তাই না? বা 150 মাইল। তাহলে 4 ঘন্টা থেকে 3 ঘন্টা চলে গেছে, থাকে ক ঘন্টা? 1 ঘন্টা। তাহলে কি লাগবে? শেষ ঘন্টায় সে যাবে শেষ ঘন্টায় তার গতিবেগ হবে, আপনি আপনার মতন করে আরো ঘুরিয়েও লিখতে পারেন, তার গতিবেগ হবে। তাহলে দেখেন টোটাল কত? 180 মাইল তার ভ্রমণ করতে হবে। সে 3 ঘন্টায় 150 মাইল ভ্রমণ করে ফেলছে, তো মাইল তাহলে কত? 30 মাইল না? এই হলো কিন্তু আপনার উত্তর। শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে? 30 মাইল বেগে তার গতিবেগ থাকবে কত? 30 মাইল। এর উত্তর। দেখুন 38 নম্বর গণিতে বলা আছে দুটি কর্মিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 9 হবে। ধরি একটি সংখ্যা x, সংখ্যা কি x, অপরটি x - 1। প্রশ্ন মতে অন্তর মানে কি? বিয়োগ। হ্যাঁ, তাহলে কি হয়? প্রশ্ন মতে আমরা লিখতে পারি x² - x - 1 হোল স্কয়ার। কি হয়েছে না? এর বর্গের, দুটি সংখ্যার বর্গের অন্তর। এই অন্তর কত হবে? 9 হবে। ঠিক আছে, বা x² - এখন দেখেন x এর যদি আমরা 1 এ ধরি, 1 এর যদি b ধরি, তাহলে কি হয়? a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র কি হবে? a² - twice ab প্লাস b স্কয়ার। এই তাহলে এতটুকু সমান আমরা এতটুকু লিখতে পারি। হ্যাঁ, তারপর আছে ইকুয়াল টু 9, বা x² মাইনাস, দেখেন x², এই মাইনাস দ্বারা কিন্তু এই সব সাইনগুলো গুণ হয়ে যাবে। x², তার মাইনাস মাইনাস কি হবে? প্লাস। 2 দ্বারা 1 এর গুণ করলে 2, আর x এর গুণ করলে কি হয়? টয়েস x। মাইনাস প্লাসে কি? মাইনাস। 1 এর উপর স্কয়ার থাকলে কি? 1, ইকুয়াল টু হলো 9। x² কি যায়? কাটা যায়। হ্যাঁ, বা টয়েস x 9। এই মাইনাস 1 ওই পাশে গেলে কি হবে? +1। তাহলে টয়েস x ইকুয়াল টু কত? 10। অতএব x ইকুয়াল টু 10/2, তাহলে কত হয়? 5। তাহলে কি? অতএব x এর মান x সমান কি? 5 না? অতএব একটি সংখ্যা x না, x এর মান 5, তাহলে 5, এবং অপরটি কি? x - 1, তাহলে x এর মান হলো 5 - 1 সমান কত? 4। তাহলে আমরা উত্তর লিখতে পারি কত? সংখ্যা দুটি কি হবে দেখেন? কি 5 ও 4। এলো অ্যান্সার। ঠিক আছে, দেখুন 39 নম্বর গণিতে বলা আছে একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উচ্চতায় ভেঙে গিয়েছিল? তাহলে এখানে এই চিত্রটার দিকে একটু খেয়াল করেন। আমরা ধরি LAB, এই হলো খুঁটিটা। ঠিক আছে, টোটাল খুঁটিটা হলো AB, এটা কত? 48 মিটার। তাহলে খুঁটিটার টোটাল উচ্চতা হচ্ছে
48 মিটার। বুঝেন? তাহলে আমরা মনে করি খুঁটিটা কি এইখানে আইসা ভাঙলো, এই যে এইচ বিন্দুতে আইসা কি এইচ মিটার উচ্চতা আইসা খুঁটিটি ভাঙলো। তার মানে কি এই যে এইচ এবং সি এইটা কি, এইটা হলো খুঁটিটার ভাঙা অংশ। বুঝেন? এই হলো টোটাল খুঁটিটা, মোট খুঁটিটি এই। তো ভাইঙা মনে করেন এখানে পড়ছে কি, ভাইঙা মাটির সাথে এই যে মিশছে। তো ভূমির সাথে কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। খুঁটিটা পুরো লম্বা খুঁটিটা ভেঙে কি এভাবে খুঁটিটা ভাঙে আসলে এরকম পড়ছে। ঠিক আছে, টোটাল খুঁটিটা ভাঙে এভাবে পড়ছে। এখানে ভূমির সাথে কত, এখানে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে দেখেন টোটাল খুঁটিটা হলো আমার 48। তাহলে এই যে ভাঙাংশটা কত হবে, ভাঙাংশটা কি 48 থেকে এই যে 8 মিটার উচ্চতা যে ভাঙছে এতটুকু বাদ দেওয়ার পর যেটা থাকে এটা ভাঙাংশ না। সেই জন্য এখানে লিখলাম কি 48 মাইনাস 8। কীভাবে বুঝছেন বিষয়টা হলো, টোটাল খুঁটিটা হলো এবি হলো কত 48 মিটার, এটা হলো খুঁটিটার মোট দৈর্ঘ্য। তো খুঁটিটা 8 মিটার উচ্চতা ভাঙছে, ভাঙে এখানে পড়ছে। তাহলে এতটুকু বাদ যাবে, এইচ বাদ যাবে, তাই না? 48 থেকে এই যতটুকু খাড়া আছে এই খাড়া অংশটা বাদ যাবে, খাড়া অংশটা বাদ যাওয়ার পর যেটা থাকবে ওইটা থাকবে কি ভাঙা অংশ। বুঝেন? এই এতটুকু বুঝলে অঙ্কটা একবার ইজি। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো, মনে করি খুঁটিটি এইচ উচ্চতায় ভেঙেছিল, এইচ উচ্চতায় ভেঙেছিল। ঠিক আছে, অতএব এবিসি সমকোণী ত্রিভুজে কোণ এসিবি সমান সমান কি হবে, এবি বাই এসি। ঠিক আছে, এখন দেখেন এই কোণ এসিবি, এখন এখানে কি দিবেন আপনি, সাইন, ট্যান না কট, কোনটা দিবেন? এখন এখানে বিষয়টা হচ্ছে, দেখেন বিষয়টা হচ্ছে আমাদের লম্ব আর অতিভুজ নিয়ে। তাহলে আমরা এটাই যেতে পারি। তাহলে কোনটা যাবে, দেখেন সাগরে লবণ আছে মানে কি সাইন, লবণ মানে কি লম্ব, আছে মানে কি অতিভুজ, তাহলে কি সাইনে পড়ে যায়। হ্যাঁ, তাহলে কি সাইনে পড়ে যায় না? তাহলে আমরা ওই সূত্র নিয়ে, সাগরে লবণ আছে, তাহলে সাইন থিটা, সাইন কত, উন্নতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি, সাইন থিটা সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এবি কি, এবি হলো এইচ আর বিসি হলো কি 48 মাইনাস এইচ, 48 মাইনাস এইচ। ঠিক আছে, বা সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, মাইনাস এইচ। বা এখন দেখেন আর গুণ যদি করি, তাহলে আমরা 2 দ্বারা এইচ রে গুণ করলে কি হয়, 2h ইকুয়াল টু 1 দ্বারা 48 মাইনাস এইচ রে গুণ করলে কি হবে, 48 মাইনাস এইচ। বা 2h, এই মাইনাস এইচ যদি এপাশে আনি, প্লাস এইচ ইকুয়াল টু কত, 48। বা 2টা এইচ আর একটা কত হয়, 3টা এইচ ইকুয়াল টু 48। বা এইচ ইকুয়াল টু 48 বাই 3। বা এইচ ইকুয়াল টু কত, 348, 6। অতএব এই সমান কত, 16। তাহলে কি খুঁটিটা কত, এই তাহলে এতটুকুর মান আমরা কত পাইলাম, 16 মিটার। এই এইচ থেকে এইচ বি, দেখেন এই যে মার্ক করে দিছি। হ্যাঁ, বুঝেন? তাহলে এতটুকুর মান চাইছে যে কতটুকু উচ্চতায় যায় খুঁটিটা ভাঙছিল, তার মানে কি 16 মিটার উচ্চতায় যায় খুঁটিটা ভাঙছিল। তাহলে আমরা লিখবো উত্তর 16 মিটার উচ্চতায় খুঁটিটি ভেঙেছিল। দেখুন 40 নম্বর গণিতে বলা আছে কি, কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। আমরা এই অঙ্কগুলো আপনার দেখা যায়, আপনি যদি ভাগ দিয়ে যান
অনেক সময় লাগবে। সুতরাং এই অঙ্কগুলো প্রথমেই আপনি এভাবে সাজাবেন, আমি যেভাবে সাজাই। 39 = 11/45 = 2/9। দেখেন এখন আমরা দেখেন এটা হলো কি আমাদের, এটা হলো লব, এটা হলো হর না। আমরা আর গুণন করব, এটা দ্বারা যদি গুণ করি তাহলে কত হয় দেখেন, 4 নং কত 36, হ্যাঁ 36 7 কত 3, 3 ছিঁড়ে 12 আর 3 15 কত 156 পাইলাম। এরপরে আবার এটা দ্বারা আর গুণ করে দেখি, 7 7 49, 7 2 14 আর 4 কত 18। তাহলে আমরা কোনটা দ্বারা ছোট পাইলাম দেখেন, এইটা দ্বারা ছোট পাইলাম না, তাহলে এটাই আমাদের বজায় থাকবে, এটা বাদ। এইবার আবার যান, এটা গেল না, এবার আপনি এখানে যান আবার 4 দ্বারা যদি এটা গুণ করেন কত 4 5 20, 4 4 16 আর 2 কত 18। এবার এদিকে চলে আসেন, 11 গুণ কত 27 না, 27 গুণ হচ্ছে 11, 7 8 7, 2 1 2, তাহলে 7 2 কত হয় 7 7 2 9 2, 200 কত 79, সরি 297। তাহলে আমরা কি এখানে এটা দ্বারাই আমরা ছোট পাইলাম, সুতরাং এটা দ্বারা ছোট পাইলাম না, তাহলে ও কাটা যাবে। এইবার দেখেন এখানে যান, 4 দ্বারা যদি 9 গুণ করে 4 নং কত হয় 36, আর 27 দ্বারা 2 গুণ করলে 27 2 কত 5 4 54। তাহলে আমরা এখানে এটা দ্বারা কিন্তু আমরা ছোট পাইলাম না, পাইলাম কি ওর দ্বারাই ছোট পাইলাম। সুতরাং ওই টিকে রইল, ও কাটা পড়লো। তাহলে আমার সবচেয়ে ছোট সংখ্যা কত 4/27। উত্তর কি হবে 4/27। আশা করি বুঝছেন। এই লজিকটা আপনি মনে রাখলে, আবার যেটা দ্বারা বৃহত্তম যদি বলে বৃহত্তম কোনটা, তাহলে ওই যেটা দ্বারা বৃহত্তম পাইবেন যে লব দ্বারা ওইটা হবে। 41 নম্বরটা দেখুন, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমি আগে বলছিলাম যে বর্গক্ষেত্র কি, যার 4টা বাহু সমান এবং কোণগুলো সমকোণ, সেটাই হচ্ছে বর্গক্ষেত্র। এখন আমরা ধরি বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য 100 মিটার, কি 100 মিটার। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি বাহু গুণ বাহু, 100 গুণ 100 বর্গ মিটার সমান কত 100 গুণ 100 কত হয় 10,000 না, 10,000 বর্গ মিটার। ঠিক আছে। এবার দেখেন বলা আছে যদি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি হয়, তাহলে আবার না লিখলে 20% বৃদ্ধিতে এক বাহুর দৈর্ঘ্য, বাহুটির দৈর্ঘ্য হবে কিসের বর্গক্ষেত্রে, হ্যাঁ বাহুটির দৈর্ঘ্য হবে কত 100 যোগ 20 বা 120 মিটার। ঠিক আছে। অতএব ক্ষেত্রফল হবে কত তখন দেখেন, তখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত 120 গুণন 120 বর্গ মিটার। 12 12 কত হয় 144, শূন্য কটা 2টা, এত বর্গ মিটার। অতএব বৃদ্ধি পায় দেখেন বৃদ্ধি পায় কত, তাহলে 14,400, আর প্রথমে ছিল কত 10,000 বর্গ মিটার। বা কত হয় তাহলে 14,400, তাহলে কত থাকে
4400 বর্গ মিটার। হ্যাঁ, তাহলে লাগবে অতএব শতকরা হার চাইছে না, অতএব 10,000 বৃদ্ধি পায় 10,000 বর্গ মিটারে বৃদ্ধি পায় কত হয় 4400 বর্গ মিটার। অতএব 100 বর্গ মিটারে, কারণ কি শতকরা হিসাব চাইছে না, শতকরা চাইছে, 100 বর্গ মিটারে বৃদ্ধি পায়। তাহলে দেখেন 4400 গুণন হবে কত 100 ভাগ হবে এই 10,000, ওকে 20 20 এই 20 এই 20 থাকে কত 44, কত 44%। এই হলো উত্তর। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে 44%। দেখুন এই গণিতটা কি বলা আছে 42 নম্বরটা 0.04 0.005 0.0005 সমান সমান কত। তাহলে আমরা সাজাই 0.04 গুণন 0.005 গুণন 0.00005। এখন এটা যদি আপনি করেন যেমন 4 দিয়ে নিচে 100 দিলেন ভাগ, আবার এখানে 5 দিয়ে নিচে 1000 দিলেন, এরকম যদি দিয়ে যান, দিয়ে করতে গেলে আপনার অনেক সময়ের প্রয়োজন হবে, কারণ আপনি পরীক্ষার হলে এত সময় পাবেন না। তাই আপনার শর্টকাট সিস্টেমটা হলো কি, যেমন দেখেন 4 5 কত 20, 5 20 100, আমি কি লিখলাম দেখেন 100 লিখলাম। এইবার আপনি দেখেন আমার সংখ্যা আছে কয়টা 1 2, দশমিকের পরের সংখ্যাগুলো আমি গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10, দশমিকের পরে তাহলে আমরা কয়টা ঘর পাইলাম 10টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর দশমিক দিলাম, ঠিক আছে। এখন এই শূন্য দুটো তো এখানে শূন্য, আপনি যদি 100 দেন সমস্যা আছে নাই, তাহলে আমরা উত্তর লিখতে পারি কি 0.0 1 2 3 4 5 6 7টা শূন্য, তাহলে 1 2 3 4 5 6 7টা শূন্য 1, এই হলো আমাদের উত্তর, ঠিক আছে। এভাবে করে দেবেন। দেখুন 43 নম্বর গণিতটা বলা আছে একটি তাসের প্যাকেট হতে একটি তাস নিলে টেক্কা পাওয়ার সম্ভাবনা কত। এবার চাকরি পেতে হলে চাকরির পরীক্ষা গণিত দেখেন, তাসের গণিত পারতে যদি হয় আপনার, তাহলে কিন্তু আপনার তাস খেলাও প্রয়োজন আছে। হ্যাঁ, তাস কিন্তু চিনতে হবে, ঠিক আছে। কারণ এই অঙ্কটা দেখেন আমরা জানি কি যে মানুষ বলে না 52টা তাসের 53টা খেলা, তো অত দরকার নাই, অন্তত তাসগুলো একটু চিনে নিন। হ্যাঁ, কারণ প্রবাবিলিটির অঙ্কে কিন্তু এই তাসের অঙ্ক দেয় অনেক সময়। হ্যাঁ, তাহলে দেখেন একটা তাসের প্যাকেটে তাস থাকে কয়টা 52টা তাস থাকে। হ্যাঁ, এর ভিতর টেক্কা থাকে কয়টা, টেক্কা থাকে 4টা। একটা হলো কি যেমন ইস্কা চিরা রুইতন হরতন, ইস্কার একটা টিক্কা থাকে, রুইতনের একটা টিক্কা, হরতনের একটা টিক্কা, চিরার একটা টিক্কা। হ্যাঁ, তাহলে আমি সহজভাবে লিখি। আচ্ছা, এখানে একটু সাজায় লিখে দিই আপনাদের। তাসের প্যাকেটে মোট তাস থাকে কয়টা দেখেন 52টি। কয়টা থাকে 52টা। এর মধ্যে টেক্কা আছে কি 4টি, ঠিক আছে। তাহলে আমরা সম্ভাবনার তাহলে অতএব টেক্কা পাওয়ার সম্ভাবনা, অতএব টেক্কা পাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি কত, মোট ঘটনা
অনুকূল ঘটনা এতটি, তাই না? কারণ টেক্কা আছে কটা? 4টা। মোট টাস্ক কটা? 52টা। 4 আক্ষে 4, 4 তেরং কত? 52। তাহলে কত? 1 এর 13। এতটি সম্ভাবনা কত? তাহলে 1/13। দেখুন 44 নম্বরে বলা আছে 10, 40 এবং 50-এর চতুর্থ সমানুপাতিক কত? ধরি চতুর্থ সমানুপাতিক ক। অতএব তাহলে কি প্রথম সমানুপাতিক গুণ হচ্ছে কি চতুর্থ সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিক সমান সমান হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় সমানুপাতিক। বা তাহলে দেখেন প্রথম সমানুপাতিকটা আছে কত? 10। চতুর্থ সমানুপাতিক নাই, আমরা ধরে নিয়েছি ক সমান সমান। দ্বিতীয় সমানুপাতিক আছে কত? 40। তৃতীয় সমানুপাতিক আছে কত? 50। ওকে, বা 4 চতুর্থ ক সমান সমান তাহলে কি হবে? 40 গুণন 50, 10 ভাগ হয়ে নিচে যাবে, তাহলে কত? 5 10 50। তাহলে 4 5 কত? 20, 0 একটা 200। উত্তর চতুর্থ সমানুপাতিকটা কত? 200। দেখুন 45 নম্বর গণিতে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি হবে? √3/4 ইন্টু a স্কোয়ার। এ হলো কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে সূত্রটা শুধু মুখস্থ করবেন, অঙ্কটা হয়ে যাবে। কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু a স্কোয়ার। ওকে, এবার দেখেন √3/4 ইন্টু এর মান কত? এর মান কত? এর মান হচ্ছে 6। হ্যালো 6। ঠিক আছে, এর মান কত? তাহলে 6। এরবার দেখেন এর উপর স্কোয়ার, 6 এর উপর কত? a স্কোয়ার। √3/4 ইন্টু কত? 6 ছক 36। তাহলে এটা যদি আমরা কাটি 4 নং কত? 36। তাহলে কি হয়? 9√3। এ হলো উত্তর। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র ক্ষেত্রফল কত হবে? 9√3। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। এই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।